দুলাভাই আসতে, ব্যথা পাচ্ছি, একটু সহ্য করো, ঢুকে গেলে ব্যথা চলে যাবে। পাশের রুম থেকে কথাগুলো শুনে আমি থমকে দাঁড়ালাম। আমার নাম রোকেয়া বেগম। আমি গ্রাম থেকে স্বামীকে নিয়ে শহরে এসেছি স্বামীর চিকিৎসা করার জন্য। এটা আমার ভাসুরের ছেলের বাসা। সে শহরে একটা নামকরা কোম্পানিতে চাকরি করার সুবাদে স্ত্রী এবং একমাত্র শালিকাকে নিয়ে এই বাসায় ভাড়া থাকে। তার বাবা মা মানে আমার ভাসুর এবং যা থাকে গ্রামে। মাঝরাতে আমার প্রস্রাবের চাপ পড়ায় আমি বাথরুমে যাচ্ছিলাম। আমার ভাসুরের ছেলে অপুর শালিকা থাকে এই রুমে। হঠাৎ এমন আপত্তিকর কথা শুনে আমি থমকে দাঁড়ালাম। খুব ইচ্ছা করছিল দরজাটা খুলে একবার দেখার জন্য এত রাতে অপু শালিকার রূপে কি করছে। আবারও শালিদুলা ভাইয়ের কথা আমার কানে ভেসে আসলো। আমার ভাসুরের ছেলে অপু বলল, এখন কেমন লাগছে তোমার? খুব আরাম পাচ্ছি দুলা ভাই, আস্তে আস্তে দিন। তুমি চুপচাপ শুয়ে থাকো, বেশি নড়াচড়া করলে আমার সমস্যা হবে, আবার জোরে চিৎকার করলে তোমার আপুর ঘুম ভেঙে যাবে। কথাগুলো শুনে আমি আরো বেশি চমকে গেলাম। আমি বুঝতে পারলাম অপু তার বউকে ঘুমিয়ে রেখে শালিকার সাথে মজা করছে। এটা হওয়া স্বাভাবিক। ঘরে যুবতী শালি রাখলে যে কোনো দুলাভাইয়ের নজর শালিকার প্রতি পড়বে। এই মুহূর্তে আমার কি করা উচিত বুঝে উঠতে পারছি না। আমি এসেছি আমার স্বামীর চিকিৎসা করানোর জন্য। আগামীকাল আমার স্বামীকে হসপিটালে ভর্তি করানো হবে, তাই আজকের রাতে স্বামীকে নিয়ে ভাসুরের ছেলের বাসায় উঠলাম। আমি লক্ষ্য করলাম অপু মনে হচ্ছে এখন বের হবে, তাই আমি তাড়াতাড়ি আড়ালে চলে গেলাম। আড়ালে এসে উকি দিয়ে দেখলাম অপু ওর শালীর রুম থেকে বের হয়ে কাপড় চোপড় ঠিক করতে করতে নিজের রুমের দিকে চলে গেল। অপুর শালিকা তানিশা দুলাভাই চলে যাওয়ার পর এদিক ওদিক তাকিয়ে দরজাটা লক করে দিল। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অপুর মতো এরকম একটা পবিত্র চেহারার ছেলে কিভাবে নিজের শালীর সাথে এরকম একটা অবৈধ সম্পর্ক তৈরি করতে পারে। এতক্ষণ ধরে এই সমস্ত ঘটনা দেখতে দেখতে কখন যে আমার প্রস্রাবের বেগ চলে গেছে সেটা আমি টেরি পেলাম না। তাই আমি আর বাথরুমে না গিয়ে সরাসরি নিজের রুমের দিকে চলে গেলাম। রুমে এসে দেখলাম আমার স্বামী শোয়া থেকে উঠে বসে আছে। আমাকে দেখে বলল, এতক্ষণ কোথায় গেছিলে? গিয়েছিলাম তো প্রস্রাব করতে। প্রস্রাব করতে এতক্ষণ লাগে? আরে বাবা, প্রস্রাব তো আর করলামই না, কিন্তু যে ঘটনা আমি দেখেছি সেটা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। কি ঘটনা দেখেছো আবার? তারপর আমি আমার স্বামীকে সমস্ত ঘটনা খুলে বলতে লাগলাম। আমার মুখে সমস্ত ঘটনা শোনার পর আমার স্বামী বলল, তোমার কোথাও ভুল হচ্ছে মনে হচ্ছে। নিজের চোখে দেখেছি, কানে সব স্পষ্ট শুনেছি, তারপরেও তুমি বলবে ভুল হচ্ছে? অপুর সাথে যদি তার শালিকার এমন একটা সম্পর্ক থাকতো তাহলে নিশ্চয়ই অপুর বউ কিছুটা হলেও টের পেত। আরে বাবা, ওর বউ তো ঘুমিয়ে থাকে। ঘুমনো ব্যক্তি আর মৃত ব্যক্তি একই সমান। এর চেয়ে বড় কথা হচ্ছে অপুর বউ অপুকে অন্ধের মতো বিশ্বাস করে, যার সুযোগ নিয়ে অপু প্রতিনিয়ত তার বউকে ঠকিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এসব বাদ দাও, আমার বাথরুমে যেতে হবে। আমাকে একটু বাথরুমে নিয়ে চলো। বাদ দাও বললে কি আর বাদ দেওয়া যায়? চোখের সামনে এমন পাপ করবে আর আমরা মুরব্বী হয়ে সেটা মুখ বুঝে সহ্য করব? আমার কথা শুনে আমার স্বামী কিছুটা উত্তেজিত হয়ে বলল, তাহলে কি আমরা এখানে চিকিৎসা না করে শালিদুলা ভাইয়ের প্রেম নিয়ে পড়ে থাকবো? বলছি এক রাতের জন্য এখানে এসেছি, এখন ওসব বিষয় নিয়ে ঝামেলা না করাই ভালো। শেষ পর্যন্ত স্বামীর ধমক খেয়ে আমি আর কোনো কথা না বাড়িয়ে ওনাকে বাথরুমে নিয়ে যাওয়ার জন্য ধরে ধরে বাথরুমের দিকে নিয়ে গেলাম। পরদিন সকালবেলা আমরা নাস্তার টেবিলে বসে আছি। আমার পাশে বসে আছে আমার স্বামী, তার পাশে অপুর শালিকা তানিশা স্কুল ড্রেস পরে বসেছে। সে হয়তোবা স্কুলে যাবে। অপুর বউ চা নাস্তা এনে আমাদের সামনে দিলেন। আমার স্বামী জিজ্ঞাসা করলো, বৌমা, অপুকে দেখছি না? অপু কই? অপুকে অফিসে চলে গেছে? অপুর বউ মিষ্টি হাসি দিয়ে বলল, না চাচা, আপনার ছেলে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে এসে আপনাদের সাথে বসে নাস্তা করবে। আমি লক্ষ্য করলাম অপুর বউয়ের রূপে গুণে কোনোখানে কমতি নেই। কি পবিত্র চেহারার একটা মায়াবী মেয়ে। এমন মেয়েকে দিনের পর দিন রাতের পর রাত ঠকিয়ে যাচ্ছে অপু। পুরুষ মানুষ পারেও বটে। ওরা ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পরনারীর প্রতি আসক্ত হয়। এখানে পরনারী হলেও কিছুটা মনকে সান্ত্বনা দিতে পারতাম। সাক্ষাৎ নিজের স্ত্রীর ছোট বোন। বৌমা হয়তোবা তার বোনকে উন্নত পড়ালেখা করানোর জন্য নিজের ঘরে এনে রেখেছেন, যাতে ছোট বোনটি মানুষের মতো মানুষ হয়। কিন্তু একটি বারও কি বৌমা বুঝতে পারছেন তার এই সরলতার সুযোগ নিয়ে তার ছোট বোন তার সংসারে ঘুণ পোকা হয়ে ঢুকেছে? হয়তোবা সেটা বৌমা টের পাচ্ছেন না, কিন্তু যেদিন বৌমা টের পাবে সেদিন সে মনে মনে অনেক বড় আঘাত পাবে। ভাবতে আমার গা শিউরে উঠছে। এমন সময় দেখলাম অপু অফিসে যাওয়ার জন্য অফিসের ড্রেস পরে ডাইনিং টেবিলে এসে বসেছে। তারপর সে চাচার উদ্দেশ্যে বলল, চাচা, আপনাদের হসপিটালে অ্যাডমিনের সময় কটায়? হসপিটাল থেকে বলেছি 11টার দিকে গিয়ে অ্যাডমিন নিতে হবে। আমি আপনাদের বউকে বলে দিয়েছি আপনাদেরকে নিয়ে হসপিটালে ভর্তি করিয়ে দিতে, আর আমি প্রতিদিন অফিস থেকে ফেরার পথে আপনাকে দেখে আসবো। তোমারও তো কষ্ট করে প্রতিদিন অফিস শেষে যেতে হবে না। আমি যেহেতু আছি, তোমার চাচার সেবা যত্নের কোনো কমতি হবে না। চাচি, আপনারা গ্রামের মানুষ, শহরের ভাব অবস্থা কিছুই বুঝবেন না। সমস্যা নেই, অপু প্রতিদিন অফিস থেকে ফেরার পথে আপনাদের দেখে আসবে, আর আমি প্রতিদিন দুপুরে গিয়ে আপনাদের খাবার দিয়ে আসবো। মেয়েটা খুব সহজ সরল, কোনো ধরনের অহংকার তার ভেতর নেই। আমরা যে তার আপন শ্বশুর শাশুড়ি না সেটাও সে কখনো আমাদের বুঝতে দেয়নি। আসলে পৃথিবীতে ভালো মানুষগুলি কষ্ট পায়। এমন সময় অপু বলল, তাহলে ইভা, আমি তানিশাকে নিয়ে বের হচ্ছি। অফিসে যাওয়ার পথে ওকে স্কুলে নামিয়ে দিব। তুমি ঠিক সময় চাচা চাচিকে নিয়ে হসপিটালে অ্যাডমিন করিয়ে দিও। চাচা, তাহলে আমি উঠছি। বলেই অপু এবং তার শালিকা আমাদের থেকে বিদায় নিয়ে উঠে চলে গেল। আমার মনে হচ্ছে এই আসা যাওয়ার সুযোগে অপুর সাথে তার শালিকার একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে, যেটা অপূর্বও টের পায়নি। 10:30টার দিকে অপূর্ব আমাদের রুমে এসে বলল, চাচি, আপনারা রেডি হয়েছেন তো? ততক্ষণে আমি এবং আমার স্বামী হসপিটালে অ্যাডমিন নেওয়ার জন্য তৈরি হয়ে বসেছিলাম। আমি বললাম, হ্যাঁ মা, আমরা রেডি হয়েছি। আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়েছেন তো? আমি পাশে রাখা কাপড়ের ব্যাগ দেখিয়ে বললাম, যা যা দরকার হয় তা সব নিয়েছি, তবুও যদি কিছু লাগে সেটা হসপিটালের ওখান থেকে কিনে নিব। তখন আমার স্বামী বলল, নিয়নের মা, সব টাকা হসপিটালে নিয়ে লাভ কি? কিছু টাকা রেখে বাকি সব টাকা বউয়ের হাতে দাও, বৌমা ঘরে রেখে যাক। ইদানিং শুনেছি হসপিটাল
হসপিটালে অনেক জিনিস চুরি হয়, এতগুলো টাকা নিয়ে হসপিটালে যাওয়ার দরকার কি? দরকার হলে মাঝে মধ্যে বৌমা টাকা দিয়ে আসবে। তখন আমি আমার ভ্যানিটি ব্যাগ খুলে 1,00,000 টাকার একটা বান্ডিল বৌমার হাতে দিয়ে বললাম, বৌমা তোমার চাচা শ্বশুর ঠিকই বলেছেন, এতগুলো টাকা হসপিটালে নিয়ে লাভ নেই। যেদিন রিলিজ হবে সেদিন নিলেও চলবে। আমি আপাতত 50,000 টাকার মতো রেখেছি, তুমি এই টাকাগুলো কষ্ট করে তোমার আলমারিতে রেখে দাও। ঠিক আছে চাচি, আপনারা তাহলে রেডি হয়ে আসুন, আমি টাকাগুলো রেখে আপনাদের সাথে একসাথে বের হব। বলেই অপূর্ব টাকাগুলো নিয়ে চলে গেল। আজ হসপিটালে স্বামীকে নিয়ে এসেছি প্রায় 5 দিন। এর মধ্যে আমার স্বামীর অপারেশন হয়ে গেছে। ডাক্তার বলেছেন আরো 3-4 দিন হসপিটালে থাকতে হবে, তারপর আমাদের রিলিজ দিবে। এর মধ্যে না ঘুমোতে আমার চোখের নিচে কালি পড়ে গেছে। এমন সময় লক্ষ্য করলাম অপু এবং তার বউ একটা টিফিন ক্যারিয়ারে রাতের খাবার নিয়ে এসেছে। সচরাচর প্রতিদিন রাতে অপু খাবার নিয়ে আসে। আজ বউকে সাথে আনতে দেখে কিছুটা অবাক হলাম। আমাকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অপু বলল, চাচার কি ঘুম ভেঙেছে? একটু আগে ঘুমিয়েছে। বৌমাকে নিয়ে আসলি কেন? তখন অপুর বউ বলল, চাচি আম্মা, এ কদিন ধরে আপনি রাত জেগে হসপিটালে আছেন, আপনার ঘুমের প্রচন্ড ব্যাঘাত ঘটেছে। তাই অপু বলল আজ রাতে আমি যেন চাচার সাথে থাকি, আপনি বাসায় গিয়ে একটু রেস্ট নিন। বৌমা ছোট মানুষ, সে কিভাবে রাত জেগে তার চাচা শ্বশুরের সাথে থাকবে? আমাকে থামিয়ে দিয়ে অপু বলল, চাচি আমার অফিসে প্রচন্ড কাজের চাপ, না হয় আমি কয়েকদিন ছুটি নিয়ে চাচার সাথে থাকতাম। এভাবে প্রতিদিন যদি আপনি অঘুরমা কাটান তাহলে তো আপনার শরীরও খারাপ হবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। একটা রাত আপনাদের বউ হসপিটালে থাকলে কোনো সমস্যা হবে না। এমন সময় ডাক্তার বাবু চৌধুরী আসলেন। উনি আমাদের এত মানুষকে দেখে বললেন, এখানে এত লোকজন কেন? আমি তো আগেই বলেছি বেশি লোকজন রুগীর পাশে ভিড় করা যাবে না, তাতে রুগীর সমস্যা হবে। ডাক্তারের এমন কথা শুনে অপু বলল, ডাক্তার সাহেব আমরা এক্ষুনি চলে যাব। আসলে চাচি অনেকদিন ধরে চাচার সাথে আছেন, এখানে উনি ঠিক মতো ঘুমোতে পারছেন না, তাই আমার স্ত্রীকে নিয়ে এসেছি। আজ রাতে আমার স্ত্রী চাচার সেবা যত্ন করবে, আর আমার চাচি আমাদের বাসায় রেস্ট নিয়ে কাল সকালে আসবেন। অপুর কথা শুনে ডাক্তার চৌধুরী বলল, সেটা তো ভালো হয়, বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি উনি ঠিক মতো ঘুমোতে পারছেন না, ওনারও একটু রেস্টের প্রয়োজন। ঠিক আছে, আপনারা তাহলে তাড়াতাড়ি চলে যান। একটু পরে অত্র সার্জারি বিভাগের হেড অব ডিপার্টমেন্ট ডাক্তার মোর্শেদুল আলম আসবেন পেশেন্টকে দেখতে। উনি এসে যদি রুমের মধ্যে এত লোকজন দেখে তাহলে বকাবকি করবেন। বলেই ডাক্তার বাবু চৌধুরী চলে গেলেন। ততক্ষণে আমার স্বামীর ঘুম ভেঙে গেল। সেও আস্তে আস্তে আমার উদ্দেশ্যে বলল, হ্যাঁ গো নিয়নের মা, আজ রাতে তুমি অপুর বাসায় গিয়ে একটু রেস্ট নাও, বৌমা আমার পাশে থাক। চাচি আপনি চাচাকে নিয়ে কোনো টেনশন করবেন না, উনি তো আমার বাবার মতো, আমি যতক্ষণ ওনার পাশে আছি ওনার সেবা যত্নের কোনো কমতি হবে না। আসলে এই বউটা খুব অমায়িক এবং পরোপকারী। আমার শ্বশুরের বংশে ওর মতো বউ আর একটাও নেই। মানুষ এত ভালো হয় কিভাবে? আমার ওর কথা ভেবেই কষ্ট হচ্ছে। এত ভালো মেয়ে, অথচ তার স্বামীটা পড়েছে দুশ্চরিত্রের। আসলে পৃথিবীতে ভালো মানুষগুলোর জীবনসঙ্গী খারাপ হয়, যার ব্যতিক্রম হয়নি ওর বেলায়ও। শেষ পর্যন্ত ওদের জোড়াজুড়িতে আমি আর অপু হসপিটাল থেকে চলে গেলাম ওদের বাসার উদ্দেশ্যে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে শুয়ে আছি, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আসলে এই কদিন স্বামীর সাথে হসপিটালে থাকতে থাকতে আমার প্রচন্ড ঘুমের অভাব বোধ করছিলাম, তাই খাওয়া দাওয়ার পর শোবার সাথে সাথেই আমার ঘুম চলে এসেছিল। ঘুম ভাঙতে আমার মনে পড়ে গেল বাসায় অপুর বউ নেই, পুরো ঘর খালি। এই সুযোগে নিশ্চয়ই শালিদুলা ভাই রঙ্গলীলায় মেতে উঠেছে। আমার খুব দেখতে ইচ্ছা করছে খালি বাসা পেয়ে গভীর রাতে ওরা শালিদুলা ভাই কি করছে। নিশ্চয়ই অন্যান্য দিনের চাইতে আরো বেশি রঙ্গলীলায় ওরা মত্ত হবে। তাই আজ প্রস্রাবের বেগ না পেলেও আমি শোয়া থেকে উঠে ওদের রুমের দিকে হাঁটা শুরু করলাম। সপ্তপর্ণে হাঁটতে হাঁটতে তানিশা রুমের সামনে আসতেই আমার কানে ভেসে এলো, দুলা ভাই আস্তে আস্তে দিন, ব্যথা পাচ্ছি তো। আরে চুপ করো, একটু পরেই ভালো লাগবে। কথাগুলো শুনে আমি চমকে উঠলাম। যেটা ধারণা করেছি সেটাই সত্যি, খালি বাসা পেয়ে ওরা রঙ্গলীলায় মেতে উঠেছে। এই মুহূর্তে আমার কি করা উচিত? কথায় আছে পাপ যে করে এবং যে সহে দুজনেই সমপাপী। আমি কি এ পাপ সহ্য করব, নাকি দরজা খুলে রুমে গিয়ে ওদের হাতে নাতে ধরবো? হ্যালো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন রোকেয়া বেগমের কি উচিত হবে রুমে গিয়ে ওদের হাতে নাতে ধরা, নাকি সবকিছু সহ্য করে দেখেও না দেখার ভান করে চুপচাপ নিজের রুমে গিয়ে শুয়ে পড়াই মঙ্গল? আপনারা সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা উক্ত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। মনে রাখবেন, যে গল্পের কমেন্ট শেয়ার এবং ভিউ কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না। তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে দিন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।